শুভ সন্ধ্যা গাইস। তো আজকের আমাদের প্রতিবেদন পিওকেতে জেনজি প্রোটেস্ট হয়ে গেছে। যেরকম আরও অনেক জায়গায় আমরা দেখেছি পূর্ববর্তী সময়, তো সেরকমই পিওকেতেও জেনজি প্রোটেস্ট হয়েছে এবং এই প্রোটেস্টটা একটা বৃহৎ আকার নিয়েছে। তো সেই কারণে আর কি আমাদের আজকের প্রতিবেদন। তো আমি ভাবলাম যে এর ওপর একটা ভিডিও বানানো যাক। আমি রুদ্র, আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র। আর তো আজকের ভিডিও আমরা শুরু করছি। তো বেসিক্যালি যেটা হয়েছে যে কালকে মানে গতকাল পাকিস্তানে, অ্যাকচুয়ালি গতকাল নয়, এটা হয়েছে অনেক দিন আগেই, বাট কালকে আর কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। বলছি আমি যেটা হয়েছে আর কি, 6 মাস আগে একটা এক্সাম হয়েছিল। তো একটা স্কুল বোর্ডের এক্সাম, তো যেখানে হয়েছে কি স্কুলের না, সরি, কলেজ ইউনিভার্সিটি বোর্ডের এক্সাম হয়েছে। তো যে এক্সামটা হয়েছে, এক্সামের কারণে রেজাল্ট বেরিয়েছে 6 মাস বাদে। মানে ভাবতে পারছেন আপনারা, মানে টেকনোলজিক্যালি কতটা পিছিয়ে থাকলে যে একটা এক্সামের রেজাল্ট 6 মাস বাদে বার করছে একটা বোর্ড বা একটা এডুকেশন সিস্টেম। তো যাই হোক, 6 মাস বাদে অক্টোবর মাসে রেজাল্ট বেরিয়েছে শেষের দিকে। তো রেজাল্টে দেখা যাচ্ছে যে যেই স্টুডেন্টরা খুব ভালো, মানে পার্টিকুলার যে সাবজেক্টগুলোতে খুব ভালো এক্সাম দিয়েছে, তো তারা প্রায় বেশিরভাগ 80-90%-এর সাথে এটা ঘটেছে। তো ওখানে প্রত্যেকটা সাবজেক্টের দুটো ভেরিয়েন্টের পেপার আছে। যেমন আমাদের এখানে ইংলিশে দুটো পেপার, বেঙ্গলিতে দুটো পেপার আগে যেরকম থাকতো ওরকম টাইপের আছে এডুকেশন সিস্টেমটা, এক্সাম সিস্টেমটা। তো ওদের যেই পেপারগুলোতে যে ছেলে ভালো পরীক্ষা দিয়েছে সেই পেপারগুলোতে তাদের বাজে নাম্বার এসছে, আর যেই পেপারগুলোতে ওরা মানে খারাপ পরীক্ষা দিয়েছে সেগুলোতে ওদের ভালো নাম্বার এসছে। তো এরকম একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, কিংবা ওদের অথরিটিরই ফল্ট হয়েছে। তো যাই হোক, ওদের যে বোর্ড আছে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন দাবি করছে যে ওদের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে। তো টেকনিক্যাল ফল্ট যেকালে হয়েছে, তো ওদের তো কিছু নিজেদের কনসেশন দেওয়া উচিত স্টুডেন্টদেরকে। ওরা সেই জায়গায় পাকিস্তানি রুপিস মানে 1500 করে নিচ্ছে, যেটা ভারতীয় টাকা প্রায় 500 টাকার মতো হয়। তো যদি প্রত্যেকটা সাবজেক্টকে ধরা যায়, প্রায় 10,500 টাকার মতো এক একজনের পড়ছে। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। তো এই যে অ্যামাউন্টটা, তো এইটা নিয়ে প্রোটেস্ট হচ্ছিল গতকাল। তো প্রোটেস্টে কী হয়, কোনো একজন পুলিশ কর্তা বা কেউ একজন গুলি চালিয়ে দেয়। এই গুলি চালানোর কারণে যারা প্রোটেস্ট করছিল তারা বেসিক্যালি সবাই 18 থেকে 25 বছরের মধ্যে ছাত্রছাত্রীরা ছিল। এবার কম বয়সী ছাত্রছাত্রী, এদের তো রক্ত গরম, খেপে গেলে যেটা হয়, তো একটা ভয়াবহ আকার ধারণ করেছে। এবং কিন্তু মানে প্রোটেস্টটা এখনও অবধি কন্টিনিউ চলছে। আর আমরা চাইবো এই প্রোটেস্টটা চলুক। তার কারণ আমি বলছি, তার কারণ হচ্ছে এটা ভারতের জন্যই ভালো। তার কারণ জিও পলিটিক্যাল ব্যাপারে ভারতের জন্য খুবই ভালো, এবং ডিপ্লোম্যাসির জন্য খুবই ভালো। মানে বারবার পাকিস্তানকে দাগানোর জন্য খুবই ভালো। কারণ পাকিস্তানের যে মানে এই ধরনের প্রোটেস্ট, জেনজি প্রোটেস্ট, এই প্রোটেস্ট পূর্ববর্তী সময় আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি, নেপালে দেখেছি। নেপালে 2 দিনের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আর বাংলাদেশে যে গভর্নমেন্টটা এসছে সেটা বাংলাদেশে সব কিছু শেষ করে দিয়েছে 2 দিনের মধ্যে। আর হচ্ছে ফিলিপিন্সে হয়েছে, আরও কিছু দেশে হয়েছে, এই আশপাশের মধ্যে ইন্দোনেশিয়ায় দেখেছি। তো এই জেনজিরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে, মানে সরকার বদলে দিতে পারে, রিজিম চেঞ্জ করতে পারে। বর্তমানে আমরা আমেরিকায় দেখছি প্রোটেস্ট চলছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্টুডেন্টরা প্রোটেস্ট করতে চাইছে, ঠিক আছে। তো এরা কিন্তু চাইলেই রিজিম বদলাতে পারে। তো এটা একটা বড় ধরনের পাওয়ার দেশের জন্য, যে এই ইয়ং স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা। তো এইটাকে যাই হোক, তো এরা আর কি পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে, পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে। তার কারণ এরা তো বুঝতেই পারছে যে আসিফ মুনির যে আছে, উনি তো ক্ষমতা দখলের জন্য বসেই আছে। উনি জাস্ট আশায় আছে যে কবে উনি আর কি তাখ্ত পালট করতে পারবে আর নিজে সিংহাসনে বসতে পারবে, ঠিক আছে, যে ওদের সেনার যে প্রধান আছে। তো এই কারণে আর কি এই প্রোটেস্ট। আর তাছাড়া এখানে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর যে পার্টটা আছে, ওটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছিল, যেটা বারবার সব জায়গায় এখন জানা যাচ্ছে যে জওহরলাল নেহেরু কিন্তু অ্যাজ আ প্রাইম মিনিস্টার, যেটা বারে বারে জানা যাচ্ছে যে এই আধুনিক বর্তমান যুগে যে জওহরলাল নেহেরু ভালো প্রাইম মিনিস্টার হলেও এই জায়গায় কিন্তু উনি ফেলিওর ছিলেন। কারণ সর্দার বল্লভভাই প্যাটেল চেয়েছিলেন যে যাতে কোনোভাবে ভারতীয় সেনা যখন একবার কাশ্মীরে ঢুকে গেছে, তো পুরো কাশ্মীরটাকে ভারতীয় সেনা অকুপাই করুক। কিন্তু যেহেতু জওহরলাল নেহেরু নিজের ইচ্ছায় ইউনাইটেড নেশনে গেলেন, এবং ইউনাইটেড নেশন বলল যে দুই পক্ষই সেনা তুলে নিতে, এবং ওখানেই যেখানে আছে সেখানেই থেমে যেতে, এবং ওখান দিয়ে বর্ডার অফ কন্ট্রোল বা লাইন অফ কন্ট্রোল টেনে দিতে। তো তাতে কি হলো, তাতে 40% জায়গা, টোটাল কাশ্মীরের 40% জায়গা, প্রায় 35% বা 37% মতো জায়গা যদি অ্যাপ্রক্স বলা যায়, কিন্তু পাকিস্তানের কাছে চলে গেল। এর ফলে কি হলো, পাকিস্তান তার মধ্যে প্রায়
8-9% জায়গা বা 10% জায়গা চায়নাকে দিয়ে দিল, যেটা আকসাই চীন নামেও জানা যায়। ওই জায়গাটা কিন্তু এখন চায়নার কাছে আছে। চায়না ওখানে যেটা এখন চায়না ওখানে সোজা কথা একটা ফ্যাক্টরি লাগিয়েছে, যেই ফ্যাক্টরিটা বর্তমান আধুনিক ফিউচারের জন্য খুবই জরুরি বা দরকারি। এটা একটা আলাদা টপিক আছে, এই টপিকটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। যেখানে বেসিক্যালি ওই ফ্যাক্টরির জন্য ফ্রেশ ওয়াটারের দরকার, আর ফ্রেশ ওয়াটার একমাত্র পাওয়া যায় পিওকেতে। এবার শুধু পিওকেতে এরকম নয়, আমাদের যে কাশ্মীরের পার্টটা আছে সেখানেও পাওয়া যায় যথেষ্ট পরিমাণ, কিন্তু পিওকের যে পার্টটার কারণে সুবিধা চায়নার হয়েছে। চায়নার কাছে ফ্রেশ ওয়াটার ছিল না, যেটা চায়না পাচ্ছে পিওকের কাছ থেকে, ওই পার্টিকুলার পার্টটা থেকে, যেই পার্টটা পাকিস্তান চায়নাকে দিয়ে রেখেছিল। তো এই গেল হচ্ছে আমাদের টেরিটোরিয়াল ব্যাপারটা। এবার টেরিটোরিয়াল ব্যাপারটার পরে আমরা চলে আসি ইন্টারনাল ব্যাপারটায়, যে কী কারণে ওখানে আন্দোলনটা দেখা যাচ্ছে। কিছুদিন আগেও কিন্তু ওখানে আন্দোলন হয়েছিল, আর যেখানে 12 জনের কিন্তু প্রাণ গেছে। পাকিস্তানি সেনা কিন্তু গুলি করে মেরেছে 12 জনকে ওই প্রোটেস্টটা দমন করার জন্য। তো কী কারণে বারে বারে ওখানে প্রোটেস্ট হচ্ছে, তো সেটার উপর আমরা চলে আসি। ওখানে কিন্তু বেসিক্যালি প্রোটেস্ট হচ্ছে এই নর্মাল হিউম্যান রাইটসের জিনিসগুলো নিয়ে। নর্মাল হিউম্যান রাইটস বলতে আমাদের খাবার, জল, সুস্বাস্থ্য, এই জিনিস, সুশিক্ষা, এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রোটেস্ট হচ্ছে, বারংবার প্রোটেস্ট হচ্ছে। কারণ সরকার ওখানের রিসোর্সেসকে ইউজ করছে, মানে ওখানের রিসোর্সেসকে ইউজ করছে মিনস ওখানের জল, ওখানের ফ্রেশ ওয়াটার, ওখানের জলবায়ু, ওখানের গাছপালার থেকে পাওয়া জিনিসপত্র সব কিছু ইউজ করছে সরকার রেভিনিউ ইনকাম করতে পুরো দেশের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আলটিমেটলি ওদেরকে কিছু দেওয়া হচ্ছে না, বা ওদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কথা কিন্তু আমি বলছি পার্টিকুলারলি, ঠিক আছে, যেটা এখন আজাদ কাশ্মীর নামে পরিচিত, যেটা বা পাকিস্তানের কাছে যে কাশ্মীরটা আছে সেটা আপনারা বলতে পারেন, এভাবে ভাবতে পারেন। তো এই যে পার্টটার তো এই যে জিনিসগুলো থেকে ওরা বঞ্চিত হচ্ছে, এই বঞ্চিতটা আজকে নয়, ওরা কিন্তু দীর্ঘকালীন সময় ধরে হয়ে আসছে। তো যেই কারণে ওদের মধ্যে একটা ক্ষোভ বা না পাওয়া থেকে একটা রাগের সৃষ্টি হয়েছে। তো যেই কারণে ওরা পাকিস্তান গভর্নমেন্টকে চায় যে সরিয়ে দিতে, এবং পাকিস্তান গভর্নমেন্টকে সরিয়ে ওদের একটা হিতৈষী গভর্নমেন্ট নিয়ে আসতে, যারা কিন্তু ওদের এই জিনিসগুলো প্রোভাইড করবে, বা ওরা চায় ওদের এই পার্টটা ইন্ডিয়ার সাথে জুড়ে যাক, ঠিক আছে। এই নিয়ে ওরা বারবার মাং ওঠাচ্ছে, ওরা চাইছে যে ভারতের দিল্লির সাথে কথা বলতে, ঠিক আছে, কিন্তু দিল্লি তো এইভাবে ইন্টারাপ্ট করতে পারে না একটা দেশের ইন্টারিম ব্যাপারে। এটা একটা দেশের ইন্টারনাল ব্যাপার। তো সেই ইন্টারনাল ব্যাপারটায় ভারত ততক্ষণ ইন্টারফেয়ার করতে পারে না যখন সেই দেশের সরকার না চাইছে, আর পাকিস্তান কখনো এরকম কিছু চাইবে না। কিন্তু ওখানকার লোকেরা চাইছে, কারণ ওরা দেখছে যে আমাদের কাশ্মীরের কী ডেভেলপমেন্ট আর ওদের কাশ্মীরের কী অবস্থা। ওদের কাশ্মীর প্রায় 1990s রয়েছে, আর আমাদের কাশ্মীর এখন অ্যাকচুয়ালি 2025 রয়েছে। তো এই হচ্ছে ফারাক, প্রায় 20-30 বছর পিছনে আছে। ওখানকার গাড়িগুলো, বাড়িগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন খুব ক্লিয়ারলি। তো এই ধরনের এই জিনিস নিয়ে ওখানে বারংবার কিন্তু প্রোটেস্ট হচ্ছে। আর এইবারে যে প্রোটেস্টের ইস্যুটা উঠেছে, এটা কিন্তু এডুকেশন সিস্টেমকে নিয়ে উঠেছে, বা এডুকেশন সিস্টেমের একটা ফল্ট নিয়ে উঠেছে। তো দেখা যাক, আমরা তো চাইবো যে এই যে আন্দোলনটা হচ্ছে বা প্রোটেস্টটা হচ্ছে, এই প্রোটেস্টটা আরও বড় হোক, এবং পাকিস্তানে কিছু একটা রিফর্মস হোক, ভালো রিফর্মস হোক। কারণ দিনের পর দিন আমরা যেটা দেখতে পাচ্ছি, যে মুজাফফরাবাদের যে সেক্টরটা আছে, বা উরির যে সেক্টরটা আছে, যেটা পিওকের আন্ডারে পড়ে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের আন্ডারে পড়ে, এখানে কিন্তু দিনের পর দিন শিক্ষা, তারপর কী বলবো, কালচারাল অ্যাক্টিভিটি বা ইকোনমিক অ্যাক্টিভিটি, এগুলো কমে যাচ্ছে, এবং টেররিজম বা র্যাডিক্যালাইজেশন দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং পাকিস্তানের যত ধরনের র্যাডিক্যাল ট্রেনিং বা ইসলামিক ফান্ডামেন্টালসের কিছু পরিকল্পনা, বা যাই বলবো, টেররিজমের কিছু তথ্য চলছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারংবার পিওকেতেই দেখা যাচ্ছে। এই মুজাফফরপুর, তারপর হচ্ছে উড়ি, এই সেক্টরগুলোতে, যেগুলো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের আন্ডারে আছে, সেই সেক্টরগুলোতে আমরা বারবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আতঙ্কবাদী বেস ক্যাম্প গড়ে উঠছে, আর বারবার এখান থেকেই ভারতের ওপর আক্রমণ করা হচ্ছে। তো এইটা তো একটা সমস্যা রয়েছেই। তো এইটাও পাকিস্তান শেষ করতে চায় না। পাকিস্তানের এখন যে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, সে শেষ করতে চায় না বলেই কিন্তু এদেরকে এখানে বসিয়ে রেখেছে, এবং পুঁজি দিচ্ছে যে আরও নিজেদেরকে ডেভেলপ করার বা গ্রো করার এইসব ব্যাপারে, ঠিক আছে, র্যাডিক্যাল ব্যাপারে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা চাইবো এই আন্দোলনটা বা এই জেএনজি প্রোটেস্টটা আরও আগে বাড়ুক, এবং যতই আগে বাড়বে ততই ভারতের সুবিধা হবে, এবং চীনের অনেক ক্ষেত্রে অসুবিধাও হবে, এবং পাকিস্তানের সরকারের অসুবিধা হবে। বাট পাকিস্তানে যদি একটা রিফর্মস আসে, তাতে পাকিস্তানের ভালো হবে। যেমন নেপালে একটা রিফর্মস এসছে, 2 দিনের মধ্যে একটা ভালো গভর্নমেন্ট ফর্ম হয়েছে। এরকম যদি কিছু পাকিস্তানে হয়, বা পাকিস্তান যদি আমেরিকার চোখেও যদি এটা আমেরিকার অ্যাটলিস্ট মনে হয় পাকিস্তানকে দেখে, যে পাকিস্তান বড্ড বেশি র্যাডিক্যাল বা বড্ড কী বলবো, বড্ড বেশি ইকোনমিক্যালি বড্ড বেশি পড়ে গেছে, এরকম যদি আমেরিকার মনে হয়, এবং কিছু রিফর্মসের সত্যি দরকার থাকে, তখন কিন্তু সিআইএ এর মধ্যে ইন্টারাপ্ট করবে। তো আমরা সেটা সবাই চাই, এরকম কিছু হোক। তো আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করব। আমি
দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজে। যদি কোনো নিউজ আপডেট পাই ভালো, যেটা তৎক্ষণাৎ জানাতে হবে, বা WBCS বা IPSC যারা UPSC দিচ্ছে তাদের জন্য খুব জরুরি, তো তৎক্ষণাৎ আমি কিন্তু ভিডিও বানাবো। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আমি রুদ্র, আর আপনারা দেখছিলেন ভয়েস অফ, বা শুনছিলেন, যাই হোক, ভয়েস অফ রুদ্র। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যদি ভালো লাগে কমেন্ট করুন, আর আপনারা যদি জানান তাহলে আমি লাইভেও আসবো। শুভ সন্ধ্যা।